Hassan Mamun, ties between Labour MP Tulip Siddiqui and dispossessed Bangladeshi regime under spotlight. এই শিরোনামে বৃহস্পতিবারের সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটেনের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্র টিউলিপকে নিয়ে গত 15 দিনে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং ব্লুমবার্গের মতো বড় পত্রিকাও এই বিষয়ে এটি রিপোর্ট করেছে, যেখানে অর্থনৈতিক কেলেঙ্কারি বিষয়টা প্রাধান্য পেয়েছে। আর একটি বিষয়, এই সবগুলি পত্রিকার রিপোর্টের মূল বিষয়টা যেটা আমরা দেখেছি সেটা হলো টিউলিপ কিভাবে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার হাসিনার লুটপাটের অংশীদার হয়েছিল সেই বিষয়টি তারা প্রকাশ করার চেষ্টা করেছে। আর গার্ডিয়ান এই কারণেই বলছে যে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন ব্রিটেনে আলোচনার কেন্দ্রে। সব মিলে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যেসব অভিযোগ উঠে এসছে মানে কোনো ভুইফুর পত্রিকায় বা মাধ্যমে না, কিন্তু এগুলো সব প্রেস্টিজিয়াস পত্রিকা, যেমন গার্ডিয়ান পত্রিকা খুবই প্রেস্টিজিয়াস। ব্লুমবার্গের কথা বললেন, তো তারা মানে কোনো অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে রিপোর্টগুলো করছে এটা মনে করার কোনো কারণ নেই। এবং যে অভিযোগগুলো এসছে এগুলো কিন্তু বিশ্বাসযোগ্য সাধারণভাবে, যদিও এগুলো এখনও প্রতিষ্ঠিত না, তদন্ত সাপেক্ষ। তদন্তের প্রস্তাব এসছে, টিউলিপও তদন্তের কথা বলছেন। তো এগুলোর তদন্ত অবশ্যই হতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ বিষয়টা এখন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে চলে এসছে। এর খারাপ ভালো দুদিকই আছে। খারাপ দিকটা হচ্ছে যে আমরা গত 15.5 বছর কী ধরনের রেজিমে ছিলাম এবং এই রেজিমের সঙ্গে যারা সম্পর্কিত ছিল গভীরভাবে, মানে উচ্চ পর্যায়ে এবং আত্মীয়তার সূত্রে, তারা কি ধরনের অনাচারে, আর্থিক অনাচারে জড়িয়ে পড়েছিল বলে মনে করা হয় ব্যাপকভাবে, সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। এটা বেরিয়ে আসাটা দেশের জন্য লজ্জাজনক। আবার এটাও ঠিক যে এই দেশে কিন্তু সেই রেজিমের পতন হয়েছে এবং এখন যে সরকার আছে তারাও এদের বিচারের জন্য সক্রিয় এখন। এবং এই সব আর্থিক অনাচার উদ্ঘাটনে কিন্তু বাংলাদেশ সরকারকেও উদ্যোগী হতে হবে এবং পর্যাপ্ত সহায়তা যোগাতে হবে। যে দেশে এই অভিযোগগুলো উঠেছে সেই দেশকে কিন্তু গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়, মানে ঐতিহ্যগতভাবে। এবং আমরা আশা করি যে তারা এর সঠিক তদন্ত করবে, ওখানকার স্থানীয় আইনে যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা তারা নেবে। বিশেষ করে সরকারে তার যে পদ আছে, মানে সংসদে, ওখানকার পার্লামেন্টে তার যে অবস্থান আছে, সেগুলো কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এখন। মনে হয় যে এই তার যে অবস্থান সেটা রক্ষা করা খুব কঠিন হবে। মোস্তফা খন্দকার ওই রিপোর্টে একজনের প্রতিক্রিয়া নিয়েছিলেন ডেভিড বার্গম্যান। আমরা তাকে চিনি, উনি বাংলাদেশে কাজ করেছেন অনেকদিন, অনুসন্ধানী সাংবাদিক হিসেবে ওনার বিশেষ একটি পরিচয় রয়েছে এবং উনি ঢাকাতে কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যা পড়েছে সেটাও আমরা জানি। ওয়ার্ড ট্রাইব্যুনালের ওনার অনেক ধরনের রিপোর্ট আছে যেগুলো, এবং ওই সময় উনি হাসিনা সরকারের আমলে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন। ওনার একটা রিয়েকশন নিয়েছে গার্ডিয়ান তাদের এই প্রতিবেদনে। উনি কিন্তু একটা স্পষ্ট করে একটি কথা বলেছেন যে টিউলিপ সিদ্দিকীর অবস্থান হলো আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সত্য হলো তিনি আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী ছিলেন। এটা তো ঠিক যে ওনার পারিবারিকভাবে তো উনি সাবেক প্রধানমন্ত্রী এবং পালিয়ে যাওয়া শেখ হাসিনার আত্মীয় এবং ঘনিষ্ঠ আত্মীয়, বোনের মেয়ে, ভাগ্নি। তো সেই হিসেবে ওনার বিরুদ্ধে তো আরও অভিযোগ আছে যে আপনার রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে উনি এক ধরনের নেগোসিয়েশন করে সেখানে উপস্থিত ছিলেন এবং সেটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে এবং সেটার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অলরেডি তদন্ত শুরু করেছে। তো আপনি তো অস্বীকার করতে পারবেন না যে তিনি এই সুবিধাভোগী নন। হ্যাঁ, অবশ্যই তিনি সুবিধাভোগী এবং অনেক সময় তিনি এই হাসিনার 15 বছরের যে অবৈধ শাসন, এটাকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে কূটনীতিকভাবে তিনি বহির্বিশ্বে প্রচারণা চালিয়েছেন, লবিং করেছেন। সো এবং ডেফিনেটলি তিনি নানা রকম সুবিধা নিয়েছেন। এখন তিনি হাসিনার সরকারের সাথে তার সম্পর্ক কি থাকলো না থাকলো সেটার চেয়ে বড় কথা হলো তিনি শেখ পরিবারের ঘনিষ্ঠ এবং তিনি চাইবেন তার খালা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে টিকিয়ে রাখার জন্য তিনি সর্বোত্তভাবে চেষ্টা করবেন। এবং
এখানে তো আপনার সম্পর্ক আর না সম্পর্কের বাইরের কোনো বিষয় না, সমস্যা হলে তারা তো রক্তের সম্পর্ক তাদের আছে। সো সরকারে থাকলো কি থাকলো না এটা নিয়ে তো খুব বেশি ম্যাটার করে না। আর আমরা দেখছি যে শেখ হাসিনার ফ্যামিলি গত 15 বছরে কি ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিল, এবং শেখ হাসিনা নিজের চাওয়া পাওয়ার কিছু নেই অনেকবার বলেছেন, কিন্তু উনি পূর্বাচলে কি করেছেন, নিজের নামে প্লট নিয়েছেন, নিজের মেয়ের নামে প্লট নিয়েছেন। তো এখন অনেক কিছু বের হচ্ছে। সো আমরা বলতে পারি যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগটা ব্রিটেনে উঠছে এবং বিভিন্ন ধরনের প্রভাবশালী পত্রিকাগুলো রিপোর্ট করছে, এবং আমার কাছে মনে হয় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্কও ওনার জন্য বিব্রত, এবং আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তো উনি যদিও বলছেন যে উনি স্বচ্ছতার স্বার্থে উনি তদন্ত কমিশনের সামনে হাজির হতে রাজি হয়েছেন, কিন্তু মানে উনি রাজি, উনি কিন্তু যে পারসেপশন অলরেডি উঠেছে সেগুলো থেকে বের হওয়া খুব মুশকিল হবে বলে বুঝতে পারছেন? আমরা দেখতেছি যে শেখ পরিবারের সবাই জড়িয়ে গিয়েছিল, এটা একটা বাংলাদেশে যারা ছিল তারা আমরা দেখেছি, হয়তো আমরা প্রকাশ করতে পারিনি ওই সময়, এখন সবই প্রকাশ পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেটি ব্রিটেন পর্যন্ত পৌঁছে গেছে। শুধু টিউলিপ নয়, তার ছোট বোন রূপন্তী এরাও কিন্তু এই সুযোগটা নিয়েছে। আপনি জানেন প্লটের খবরগুলো এসেছে, সানডে টাইমস বড় করে রিপোর্ট করেছে ফ্ল্যাট। এখন প্রশ্ন যেটা হলো যে আসলে এটা কেন একেবারে সব শেখ পরিবার এই দুর্নীতি জড়িয়ে যাবে? সমস্যা হচ্ছে যে সবাই শেখ টিউলিপকে যে ফ্ল্যাটটা দিয়েছে বলা হচ্ছে সে আওয়ামী লীগের একজন নেতা ছিল এবং সুবিধাভোগী। এখন সবাই চায় শেখ পরিবার তখন এমন একটা আপনার অবস্থা কায়েম করেছিল বাংলাদেশে 15 বছরে যে তাদেরকে না করে সমীহ করে বাংলাদেশে কেউ কোনো কিছু করতে পারতো না। সো আপনি যত ব্যবসায়ী দেখেন না কেন, দেখবেন যে সবাইকে শেখ পরিবারকে কোনো না কোনোভাবে আপনাকে মূল্যায়ন করতে হচ্ছে, তাকে তোয়াজ করতে হচ্ছে, তাকে ইভেন আপনাকে পার্সেন্টেজও দিতে হচ্ছে। এরকম কথা উঠছেও যে কমিশন ছাড়া কোনো কাজই হতো না। আপনি দেখেন নিউকসন চৌধুরী শেখ হাসিনার খুব ক্লোজ আত্মীয়, যদিও সে কখনো আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছিল, কিন্তু সে বলছিল আমার আওয়ামী লীগ যুবলীগ দরকার না, আমি একাই আনাম। এখন তো সে পালিয়ে আছে, এবং তার বিরুদ্ধে 3,000 কোটি টাকার একটা দুর্নীতির কালকে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে ব্যাংকে অস্বাভাবিক লেনদেন করেছেন। তো আপনি দেখেন শেখ পরিবারের আপনি আগে আমরা 1 কোটি 2 কোটি টাকার দুর্নীতির কথা শুনতাম, 1000 কোটির নিচে আমরা শুনছি না। মানে দেশে কি ধরনের দুর্নীতির মৎসব চলছিল আপনার মনে হয়? তো সেই ক্ষেত্রে শেখ পরিবার তখন ছিল সর্বেসর্বা, এবং তাকে বাদ দিয়ে আপনি কোনো কিছু চিন্তাই করতে পারতেন না আপনি। এটাই তো স্বাভাবিক বাংলাদেশের যে পরিস্থিতি। হাসান মাম, একটি বিষয়ে গার্ডিয়ান পত্রিকা উল্লেখ করা হয়েছে, এই খবরটি কিন্তু আরো আগেও এসেছিল অন্য একটি মিডিয়াতে, কিন্তু গার্ডিয়ান একটি জিনিস লিখেছে যে টিউলিপের প্রভাব এখানে কেমন ছিল। এটাকে বোঝাতে গিয়ে তারা একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। সেটি হলো যে আপনারা জানেন জামাতের নেতা মীর কাসেম আলীর ছেলে, তাকে গুম করা হয়, এবং ওই সময় ব্রিটেনের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে যে আপনি বললেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, উনি রেগে গিয়ে অনেক কথাবার্তা বলেছেন যে আপনি কি বুঝাতে চাইছেন আমি কি একজন বাংলাদেশি, আমি মনে করি এটা বোঝানো ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি রেগে গিয়ে বলেছিলেন। কিন্তু ওই সাংবাদিক ব্রিটেনে টিউলিপকে প্রশ্ন করার ঠিক পরের দিনই কিন্তু ঢাকাতে এই মীর কাসেম আলী সাহেবের বাসায় কিন্তু পুলিশ গিয়েছে, এবং যাকে গুম করা হয়েছে ওনার যে ছেলে, তাকে তার স্ত্রীকে ধমকানো হয়েছে। এর মানে হলো এই সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক নেই, এরা বলার কিন্তু নেই। অবশ্যই ওই প্রতিবেদনে বাংলাদেশের একজন রাজনৈতিক ভাষ্যকার, তারও একটা রিয়াকশন নেওয়া হয়েছে, মুবাশশর হাসান। উনি বলছেন যে যদি যুক্তরাজ্যে বসবাসকারী চীনা বা রাশিয়ান প্রবাসীরা চীনের কমিউনিস্ট পার্টি বা ভ্লাদিমির পুতিন সংশ্লিষ্ট এ ধরনের কার্যক্রম করতেন, তারা চীন বা রাশিয়ার বংশোদ্ভূত কোনো ব্রিটিশ রাজনীতিবিদকে সমর্থন দিতেন, তাহলে নিঃসন্দেহে তা বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হতো যদি অন্য কেউ করতেন। এই গোটা বিষয়টা আপনি লক্ষ্য করেছেন যে টিউলিপের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক, শুধু আত্মীয়তা না, সরকারের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল তা কিন্তু এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি। আমরা তো জানি যে একটা পরিবারতন্ত্রই কায়েম হয়েছিল, এবং একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিবারতন্ত্র কায়েম হলে এই ঘটনাগুলো ঘটতে থাকে, এবং এগুলো রোধ করার জন্য কোনো প্রতিষ্ঠান
কাজ করে না, এটা হচ্ছে মূল বিষয়। মানে এই যে এখন সংস্কারের কথা বলা হচ্ছে, ছাত্রদের তরফ থেকে এসছে এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সেটা কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং এই ঘটনাগুলো ঘটবে না, এটাই হচ্ছে প্রত্যাশা। তো মানে এখন যে অভিযোগগুলো উঠে আসছে বা খবরগুলো উঠে আসছে সেগুলো কিন্তু খুবই স্বাভাবিক। এই খবরগুলো আমরাও জানতাম, কিন্তু প্রকাশ করতে পারি না। আমাদের এখানে অনেক বড় বড় সম্পাদক কিন্তু এখন বলছেন যে আমরা সবই জানতাম কিন্তু আমরা প্রকাশ করতে করিনি পারিনি। ভয়তে। আমি কোনো সম্পাদকের নাম বলছি না। তো এই প্রশ্নটাও উঠেছে যে তাহলে আপনারা সাংবাদিকতা করতেন কেন বা পত্রিকা বের করতেন কেন? এই প্রশ্নগুলোর মুখেও কিন্তু এখন মিডিয়া পড়েছে যে প্রকাশ করতে না পারলে। আমরা লক্ষ্য করব যে বিগত সরকারের আমলে বড় বড় দুর্নীতির ঘটনাগুলো কিন্তু উদ্ঘাটিত হয়েছে বিদেশে, বাইরে, এবং কয়েকজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই কাজগুলো করেছে এবং তারা কিন্তু এখন আলোচনার শীর্ষে আছে, তাই না? দেশের ভেতর থেকে সেরকম কিছু হয়নি, কারণ মিডিয়াকেও প্রভাবিত করে বিনষ্ট করে ফেলা হয়েছিল, সত্য কথা বলতে গেলে। যে জন্য আমরা এগুলো জেনেও কিন্তু প্রকাশ করতে পারিনি, আকার ইঙ্গিতে আলোচনা, ইভেন ফেসবুকেও কিন্তু আলোচনা করা যেত না, এবং ফেসবুকেও এই বিষয়গুলো আনলে আক্রান্ত হতে হতো। এই যে আপনি আক্রান্ত হওয়ার যে ঘটনা বললেন, যে বাইরে কিছু একটা ঘটলে দেশে পুলিশ তৎপর, তার আত্মীয় স্বজনকে ধরতে। আমরা দেখব যে সাগর মেহরুন রুনি আর সারোয়ার কেস তো কিছু নিষ্পত্তি হয়নি, এখন নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা কেন ঝুলে আছে এত বছর ধরে, এতবার পিছিয়েছে, শতাধিকবার। হ্যাঁ, শতাধিকবার, এটা রেকর্ড। তো রেকর্ড। এগুলোর জন্য রেজিম চেঞ্জ দরকার হচ্ছে। তারপর হচ্ছে যে বাইরে একজন ইনফ্লুয়েন্সার উনি কি বললেন ওনার মানে ভিডিও কন্টেন্টে, সেটার জন্য তার পরিবার এখানে আক্রান্ত, তার বোন আক্রান্ত হয়েছে। মানে এটা আরো ভয়াবহ ঘটনা, তাই না? এটা তো আপনি যেটা বললেন সেটা তো মানে রাজনীতির শীর্ষ পর্যায়ের, আর এটা একজন ইনফ্লুয়েন্সার, উনি স্বাধীনভাবে মত প্রকাশ করছেন বাইরে থেকে, তার বোন এখানে আক্রান্ত হয়েছে এবং তাকে মুক্তি পেতে অনেক পেরেশানি মুখোমুখি হতে হয়েছে। তো এইরকম একটা রেজিম আমাদের দেশ ছিল, যেটা আমি শুরুতে আপনাকে বললাম যে এটা আমাদের জন্য লজ্জাজনকও, যে একটা দেশের মানুষ এই ধরনের একটা রেজিম 15.5 বছর সহ্য করেছে। এবং এই যে ছাত্রদের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে এখন, যে আপনারা তো কিছু করতে পারেননি, উৎখাত করতে পারেননি, কথাটা কিন্তু আংশিক সত্য। একটু অপ্রচলিত ধারায় এই সরকার কিন্তু উৎখাত হয়েছে, এভাবে উৎখাত হয় এবং সারা পৃথিবীতে হয়েছে। এবং আমরা দেখব যে যদি সেনাবাহিনী শেষ মুহূর্তে ওই রকম অবস্থান না নিত তাহলে কিন্তু রক্তক্ষয় আরো বাড়ত, এবং 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 গণভবনেও একটা ভয়াবহ ঘটনা ঘটতো, তাই না, উনি যদি পালিয়ে না যেতেন। তো এখন বিষয় হচ্ছে যে দুর্নীতির যে বিষয়গুলো দেশে এবং দেশের বাইরে উদ্ঘাটিত হচ্ছে, এগুলোর যথেষ্ট ভালো মানসম্মত ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং এগুলোর প্রতিকার হওয়া উচিত দেশের মধ্যে এবং দেশের বাইরেও, আমরা আশা করব। এবং বাইরে কিন্তু যোগাযোগগুলো আমাদের বাড়াতে হবে, আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে এবং আমাদের যে ইনভেস্টিগেটিভ অথরিটি আছে তাদেরকেও সক্রিয় হতে হবে। এখানে অর্থ পাচার আমরা তো রোধ করতে পারিনি, তাই না? বিপুল অর্থ পাচার হয়েছে, এগুলো ফেরত আনার কথাবার্তাও হচ্ছে। শুধু টিউলিপ না, অনেক বড় ব্যবসায়ী, তারপরে আমলা, এরা অনেক অর্থ পাচার করেছে। ব্যাংক লুট এর সঙ্গে সম্পর্কিত, এক একটা ব্যাংকের অর্ধেক ঋণ দেখা গেছে এক ব্যক্তি এক প্রতিষ্ঠানের কাছে জিম্মি, তাই না? ব্যাংকগুলো বসে গেছে। তো এই অনাচারগুলো বাংলাদেশ ব্যাংকও রোধ করতে পারেনি। এই আলাপটা কিন্তু প্রাসঙ্গিক। বাংলাদেশ ব্যাংক যদি সক্রিয়ভাবে কাজ করতে পারে, বাংলাদেশ ব্যাংক তো উল্টো কাজ করেছে, সহায়তা করেছে। একজন ব্যক্তিকে কোনো একটা সুযোগ দেওয়ার জন্য তাদের নীতিমালা আইন পরিবর্তন, নীতিমালা। এবং আরেকটি লক্ষণীয় বিষয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে। এই প্রথম বাংলাদেশ ব্যাংকের এবং একজন না, 3 জন গভর্নর সম্ভবত পলাতক। এবং আমাদের আতিউর রহমান সাহেব, যিনি আমাদের মিডিয়া ঘনিষ্ঠ ছিলেন খুবই, তাই না? হ্যাঁ, তা আমরা সম্ভবত তার সময় থেকে আমাদের সবচেয়ে বড় কেলেঙ্কারিটা হচ্ছে রিজার্ভ চুরির ব্যাপার, এবং উনি এটা গোপন রেখেছিলেন, প্রধান নির্বাহীকে জানতে দেননি, তাই না? তারপরে ইসলামী ব্যাংক দখল হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দখল হয়েছে, এবং সামরিক গোয়েন্দাকে ব্যবহার করে দখল হয়েছে। আপনি যে আলোচনাগুলো করছেন, আমি মনে করি এই আলোচনাটা আরো জরুরি, যে দেশের ভেতরে কি সব কেলেঙ্কারি হচ্ছে, ব্যাংক দখল। এবং বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংকটা ছিল ইসলামী ব্যাংক, এবং এই ব্যাংকটা ছিল মোস্ট ট্রাস্টেড ব্যাংক। এমনকি
মানে আমি জানি যে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরাও ওই ব্যাংকের সাথে ব্যবসা প্রচুর। করতেন, তাই না? মানে বড় বড় হিন্দু ব্যবসায়ী। মানে সিকুন মনে মানে করতো কতটা তারা। ট্রাস্টেড ব্যাংক, তাই না? তো সেই ব্যাংক দখল হয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংক ব্যবহৃত হয়েছে, গোয়েন্দারা ব্যবহৃত হয়েছে। তো এই ধরনের রেজিমে যে অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে, এটা খুবই বিশ্বাসযোগ্য। এই জন্য আসলে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। সংস্কার হলে ভবিষ্যতে এই ঘটনাগুলো রোধ করা যাবে।